কেমন? আমাদের দেশ চালায় কে? গভর্নমেন্ট। তো দেশ চালানোর কথাটা মানে কি? গভর্নমেন্ট কি করে? গভর্নমেন্ট বিভিন্ন খাতে টাকা ইউজ দেয়, তাই না? টাকা দেয়, টাকা দিয়ে তো দেশ চলছে। এই টাকাটা আসে বিভিন্ন জায়গা থেকে। একটা যেমন ধর প্রোডাকশন, ধর চাল উৎপন্ন হলো, ঠিক আছে, সারা দেশে চালটা বিদেশে রপ্তানি হলো বা বিক্রি বাট্টা হচ্ছে, এখান থেকে একটা আসে। এবং আরেকটা আসে খুব বেশি, সেটা হচ্ছে ট্যাক্স থেকে। ট্যাক্সের বাংলা কি? কর। ঠিক আছে। ট্যাক্স মানে কি অ্যাকচুয়ালি? ধর তোকে আমি বললাম যে মানতাই খেতে ইচ্ছা করছে কিছু, তুই একটু বাজারে যা, বাজারে কি ছড়া নিয়ে আয়। তুই বললি ধর ফ্রাইড রাইস নিয়ে আসবি, হ্যাঁ, আর চিলি চিকেন নিয়ে আসবি, ধর, ঠিক আছে। তো এটা এটা আনতে তোর কি লাগবে? টাকা লাগবে, টাকা দিতে হবে। ধর দাম হচ্ছে 200 টাকা, বিল হলো এই ফ্রাইড রাইস আর চিলি চিকেন আনার জন্য। তাহলে তুই কি করলি? তোর থেকে 200 টাকাটাই দোকানদারকে দিলি, দোকানদার তার বদলে তোকে ফ্রাইড রাইস দিল, তাই তো? এইবার ব্যাপারটা হচ্ছে তুই তো এক্সপেকটেশন রাখছিস দোকানদারের কাছে, এবং দোকানদারও তোর কাছে এক্সপেকটেশন রাখছে। কি রাখছে? টাকার এক্সপেকটেশন তুই দোকানদার রাখছে, আর তুই ফ্রাইড রাইসের। তাহলে এই যে টাকাটা দোকানদার দিচ্ছে, এটা কিন্তু ট্যাক্স নয়, এটা পেমেন্ট। তাহলে ট্যাক্সটা কি? ট্যাক্সটা হচ্ছে তুই যদি এই জিনিসটাই হতো, তুই যদি কোনো রকমের এক্সপেকটেশন না রাখতিস, মানে তুই টাকা দিচ্ছিস, দোকানদার বদলে তুই কিছু দিচ্ছে না, হ্যাঁ, দিচ্ছিস না। তাহলে এটা কখন মানুষ করবে? ভেবে দেয় ব্যাপারটা, যে তুই দোকানদারকে 200 টাকা দিলি, দোকানদার তোকে ফ্রাইড রাইস কেন কোনো রাইসই দিল না, কিছুই দিল না, তো তোকে দিতে হচ্ছে টাকা। এটা কি সাধারণ মানুষ দেবে? কখনো দেবেই না, পাগল ছাড়া দেবে না তোকে, সোজা কথা। দেবেটা কেন? যদি নির্দেশ দেওয়া থাকে, অর্ডার দেওয়া থাকে, তোমাকে দিতে হবে, মানে একটা শব্দ ম্যান্ডেটরি। তুমি ম্যান্ডেটরি, তোমাকে দিতেই হবে, কিন্তু তুমি কোনো এক্সপেকটেশন রাখবে না। এখানে দোকানদারের বদলে হয়ে যাবে গভর্নমেন্ট। কেসটা বুঝলি? মানে সাধারণ মানুষ, সাধারণ মানুষ মানে মানুষই ধর, ঠিক আছে, সবাই, নেতা মন্ত্রীরাও, সেলিব্রিটিরাও, তাদেরকে গভর্নমেন্টকে একটা পরিমাণ টাকা দিতে হয়, যেই টাকাটা ইজ ম্যান্ডেটরি, কিন্তু কোনো এক্সপেকটেশন নেই যে বদলে আমি কিছু পাবো না। এক্সপেকটেশন নেই, গ্যারান্টির কথা তো ছেড়ে দিলাম, নেই, এক্সপেকটেশনই নেই। তাহলে এই যে টাকাটা দেওয়া হবে, একটা কিছু টাকা, এইটাকে বলা হয় হচ্ছে, বল কি বলা হয়? ট্যাক্স। তাহলে ট্যাক্সের একটা আমরা সংজ্ঞা লিখতে পারি। ট্যাক্স ইজ এ লেখ, হোয়াট ইজ ট্যাক্স? তো ট্যাক্স ইজ এ কম্পালসারি, ইট ইজ এ compulsory or mandatory payment, তাই তো? কার দ্বারা? কে দিচ্ছে পেমেন্টটা? বাই দা সিটিজেন of a country without any expectation. Without any expectation. ঠিক আছে? তাহলে what is taxation? It is a compulsory or mandatory payment by the citizen to the government, লেখা উচিত, to the government of a country without any expectations. কেসটা বুঝলি?
তা ট্যাক্সটা ক্লিয়ার হলো, সাধারণ পেমেন্ট আর ট্যাক্সের মধ্যে পার্থক্য কি? একদম। একটা ম্যান্ডেট, এটা কি পার্থক্য? একটা হচ্ছে কম্পালসারি পেমেন্ট এটা অথবা ম্যান্ডেটরি পেমেন্ট, আর যার কোনো এক্সপেকটেশন নেই। দেবে কে? সিটিজেন। কাকে দেবে? গভর্নমেন্টকে। বাস, ক্লিয়ার একদম। একদম। এবার ট্যাক্স কয় ধরনের হতে পারে? ট্যাক্সের একটা প্রকারভেদ আছে, মানে কয় টাইপের ট্যাক্স হয়। কেমন? ট্যাক্সকে দুটো টাইপে বলা হয়, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হ্যাঁ ডিরেক্ট ট্যাক্স, একটা ইনডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট আর ইনডিরেক্ট ট্যাক্স, ঠিক আছে? এবার এই কথাটা শুনেই প্রথমেই বোঝা মনে হচ্ছে যে এই নামটার মধ্যেই এর সংজ্ঞাটা লুকিয়ে আছে বা এই ব্যাপারটা লুকিয়ে আছে। ডিরেক্ট মানে যেটা ডিরেক্ট দেওয়া হচ্ছে কাকে? গভর্নমেন্টকে। ট্যাক্স মানে কি? সিটিজেন গভর্নমেন্টকে দেবে, তাই না? তো ডিরেক্ট ট্যাক্স মানে সিটিজেন যেটা গভর্নমেন্টকে দিচ্ছে ডিরেক্টলি, মাঝখানে কোনো মধ্যস্থতাকারী নেই কেউ, তাই তো? সেটাই হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। এক সেকেন্ড, তার একটা গাড়িটা পড়ে নেই। তাহলে ডিরেক্ট ট্যাক্স মানে ডিরেক্ট গভর্নমেন্টকে যেটা আমরা দিচ্ছি, যেমন ধর ইনকাম ট্যাক্স হচ্ছে একটা ডিরেক্ট ট্যাক্স। মানে আমি চাকরি করছি, ধর এই চাকরির একটা অ্যামাউন্ট আমাকে দিতে লাগে গভর্নমেন্টকে, এটা আমি ডিরেক্ট গভর্নমেন্টকে দিচ্ছি, এটা ডিরেক্ট ট্যাক্স। আর ইনডিরেক্ট ট্যাক্স? বলছি ভালো মতো বলছি, তার কালিটা পড়ে। ডিরেক্ট ট্যাক্স, ডিরেক্ট ট্যাক্স মানে একটা ধর সিটিজেন আছে, এটা একটা লোক, দেশের নাগরিক, এটা ধর গভর্নমেন্ট, ঠিক আছে? এই লোকটা ডিরেক্ট গভর্নমেন্টকে যে ট্যাক্সটা দিচ্ছে, ধর লোকটার ইনকাম হচ্ছে বছরে 12 লক্ষ টাকা, ঠিক আছে? সেই লোকটা এই ইনকামের একটা পার্সেন্ট, ধর 10% ধরা যাক, গভর্নমেন্টকে দেবে, মানে 1,20,000 টাকা, ঠিক আছে? এই যে টাকাটা দিল, এটা ডিরেক্ট গভর্নমেন্টকে দিয়ে দিল, ট্যাক্স দিতে হবে, ম্যান্ডেটরি। ডিরেক্ট দিচ্ছে তো, তাই ডিরেক্ট ট্যাক্স। ইনডিরেক্ট ট্যাক্স মানে কি? ধর তুই কোনো একটা দোকানে খেতে গেলি, ঠিক আছে? তো সেখানে খাবার ধর চিকেন খেলি, ঠিক আছে? চিকেনের সাথে কি একটা আইটেম খেলি, তো টোটাল বিলটা এলো, ধর চিকেনের দাম ছিল 200 টাকা, তার সঙ্গে দেখবি একটা ট্যাক্স অ্যাড হয়ে, ধর 4% ট্যাক্স অ্যাড হয়েছে, তাহলে ধর 200 টাকা 4% মানে কত? 8 টাকা। টোটাল বিলটা হচ্ছে 208 টাকা, হয়তো? তাহলে এই যে 208 টাকা তোকে পে করতে হচ্ছে, এই পেটা কাকে করছিস বলতো? দোকানদারকে করছিস, তাই তো? দোকানদার কিন্তু চিকেনের দাম নিচ্ছে 200 টাকা, 8 টাকাটা দোকানদার আবার গভর্নমেন্টকে দিয়ে দিল ঘুরিয়ে। তার মানে তুই ডিরেক্ট দিচ্ছিস না, ইনডিরেক্টলি একটা খাবারের মাধ্যমে, খাবারটা কেনার মাধ্যমে দিচ্ছিস। হ্যাঁ, বুঝলি তো কেসটা? এই যে ট্যাক্সটা ইনডিরেক্টলি গভর্নমেন্টের কাছে গেল, এইটাকে তাই বলছে ইনডিরেক্ট ট্যাক্স। তাহলে ডিরেক্ট ট্যাক্স বুঝলি, ইনডিরেক্ট ট্যাক্স বুঝলি। আচ্ছা, ইনডিরেক্ট ট্যাক্সের আন্ডারে বেশিরভাগ সবকিছু ইনডিরেক্ট ট্যাক্স। যখন একটা বাচ্চা মায়ের পেটে এলো, তখন থেকে সে ট্যাক্সের আওতায় পড়ে গেছে, ভেবে দেখ। তার শরীর স্বাস্থ্য ঠিক করার জন্য মাকে ওষুধ খেতে হচ্ছে, ওষুধের দামের মধ্যে তো ট্যাক্স লাগাই থাকে। তাহলে সে হচ্ছে বাচ্চার ওষুধ, বড় হচ্ছে, এমনকি লোকটা বড় হয়ে মারা গেল, চিতা কাঠে কাঠ কিনতে হবে, কাঠের কেনার মধ্যেও ট্যাক্স, নুন লাগাতে ঘি লাগাতে হচ্ছে, ঘিয়ের মধ্যেও ট্যাক্স, সব ইনডিরেক্ট ট্যাক্সের আওতায় পড়ে যাচ্ছে। মানে তুই যখন একটা মানুষ যখন জন্মে গেল, সঙ্গে সঙ্গে সে ট্যাক্সের আওতায় পড়ে গেছে, সোজা কথা, মৃত্যু পর্যন্ত। বুঝলি তো কেসটা? অদ্ভুত জিনিস। এবার এটা তো আমি এইভাবে বলবো না, এটা তো খুব মানে খুব সোজা সাপটা করে বোঝালাম তোকে, ব্যাপারটা বোঝানোর জন্য। নিশ্চয়ই একটা ইকোনমিক্যাল একটা টার্ম আছে, ইকোনমিক্সের একটা টার্ম আছে, দুটো টার্ম আছে, আমি ইকোনমিক্সের টার্ম দিয়ে বোঝাবো যেটা পরীক্ষায় আসবে। একটা হলো, লিখতে থাকিস আমার সঙ্গে, লেখ, পয়েন্ট অফ ইনসিডেন্ট, এটা লেখ, পয়েন্ট অফ ইনসিডেন্ট। আরেকটা লেখ নিচে, পয়েন্ট অফ ইম্প্যাক্ট।
পয়েন্ট অফ ইনসিডেন্ট আর পয়েন্ট অফ ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট হ্যাঁ এগুলো কি ডিরেক্ট ট্যাক্সের নিচে না, হ্যাঁ হ্যাঁ নিচে থেকে আমি বোঝাচ্ছি ব্যাপারটা। মানে এটা আলাদা তো তাই না? পয়েন্ট অফ ইনসিডেন্ট এর সামনে বোঝার জন্য বাংলা লিখে দেখতে পারিস, যার উপর ট্যাক্স লেগেছে এটাকে বলে পয়েন্ট অফ ইনসিডেন্ট। যার উপর ট্যাক্স লেগেছে সোজা কথা। আর পয়েন্ট অফ ইম্প্যাক্ট মানে যে ট্যাক্স জমা করবে, বুঝলি? তাহলে পয়েন্ট অফ ইনসিডেন্ট মানে যার উপর ট্যাক্স লেগেছে, পয়েন্ট অফ ইম্প্যাক্ট মানে যে ট্যাক্স জমা করবে। ভেবে দেখ, in the case of direct tax, point of incident and point of impact are the same. কারণ ডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে যে আমি আমার কাছে আমার উপর ট্যাক্স পড়েছে, আমি ডিরেক্ট গভর্নমেন্টকে আমিই দিচ্ছি। তাহলে কার উপর পড়েছে? আমার উপর। এটাও আমি। কে জমা দিচ্ছে? এটাও আমি। তাহলে ইন দ্য কেস অফ ডিরেক্ট ট্যাক্স, পয়েন্ট অফ ইনসিডেন্ট এন্ড পয়েন্ট অফ ইম্প্যাক্ট উইল বি দ্য সেম। তাই তাহলে লিখে দে, ইন দ্য কেস অফ ডিরেক্ট ট্যাক্স the point of incident and the point of impact will be the same, তাই তো? in the case of direct tax, তাহলে in the case of direct tax the point of incident and the point of impact will be the same, লিখলি? তাই তো? এবার ভাব, in the case of indirect tax আমি ট্যাক্স কার উপর লেগেছে? ট্যাক্স আমার উপর। জমা করছিল দোকানদার। তাহলে সেম লোক তো নই না, তাহলে শুধু ইনসিডেন্টটা সেম হচ্ছে না। ইনসিডেন্ট সেম কেন? কারণ ট্যাক্সটা তো আমার উপর লেগেছে। হ্যাঁ, মানে আমি বলছি সেম পার্সনের উপর তো লাগছে না। ও আচ্ছা আচ্ছা। তাহলে লিখবো কি? in the case of indirect tax the point of incident and the point of impact will not be the same, তাই তো? তাহলে ইনডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে এটা একটু এখানে লিখে দে, in the case of indirect tax the point of incident and the point of impact will not be the same, তাই তো? কারণ ইনডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে আমি কি, আমি খেতে গেছি চিকেন, 200 টাকা দাম ছিল, 8 টাকা যোগ হয়েছিল ট্যাক্স। এই 8 টাকাটা তো দোকানদার নিচ্ছিল না, এই দোকানদার 8 টাকাটা আবার গভর্নমেন্টকে জমা করছিল ইনডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে। তাহলে জমা করছে কে? এই দেখ, যে ট্যাক্স জমা করবে মানে পয়েন্ট অফ ইম্প্যাক্ট সেটা ছিল দোকানদার, আর পয়েন্ট অফ ইন্টারেস্ট ট্যাক্স তো আমাকে দিতে হয়েছে, ঘুরিয়ে দিতে হয়েছে। এই লোকটা আমি, তাহলে এই লোকটা একজন হবে না, তাই লিখলাম ইন দ্য কেস অফ ইনডিরেক্ট ট্যাক্স দ্য পয়েন্ট অফ ইনসিডেন্ট এন্ড দ্য পয়েন্ট অফ ইম্প্যাক্ট উইল নট বি দ্য সেম। চেষ্টা করে লিখে দেন ইনডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে, ইন দ্য কেস অফ ইনডিরেক্ট ট্যাক্স দ্য পয়েন্ট অফ ইনসিডেন্ট and the point of impact will not be the same. Clear? হলো? বুঝবো? সবসময় মনে রাখবি, যে কোনো সিভিল সার্ভিস হোক বা যে কোনো পরীক্ষাই হোক, গভর্নমেন্টের পরীক্ষা, সেই পরীক্ষাগুলোতে যত কটা সাবজেক্ট আছে, যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কনস্টিটিউশন, ইংলিশ, অঙ্ক, জিআই, সায়েন্স, টেকনোলজি, যা যা সাবজেক্ট আছে, প্রতিটা সাবজেক্টকে ইন্টারলিঙ্কড করে পড়বে। ঠিক আছে? সবকিছুর সঙ্গে সবকিছু ইন্টারলিঙ্কড করে পড়বে। তেমনি আমি আজকে তোকে একটু ছোট্ট করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো কিভাবে ইন্টারলিঙ্ক করে পড়তে লাগে। যেমন ধর, একটা আর্টিকেল আছে কনস্টিটিউশন, লিখে রাখ আর্টিকেল 265। হ্যাঁ, এই আর্টিকেলে 265 বলেছে, সোজা গোদা বাংলায় লিখে দিচ্ছি। হ্যাঁ, সরকার জনগণের ওপর নতুন ট্যাক্স আরোপ
করতে পারবে এবং পুরনো ট্যাক্স রিশাফল করতে পারবে। সোজা কথা, বাংলা লেখা বুঝে নেয় যে সরকার জনগণের ওপর নতুন ট্যাক্স আরোপ করতে পারবে এবং পুরনো ট্যাক্স রিশাফল করতে পারবে। ঠিক আছে, পুরো ট্যাক্সটাকে আবার নতুন করে শুরু করতে হবে, বুঝলি তো? আর নতুন ট্যাক্সও আরোপ করতে পারবে, লাগাতে পারবে সোজা কথা ট্যাক্স। গভর্নমেন্টের এই অধিকার আছে, এই ক্ষমতা আছে। ঠিক আছে, এইবার আমরা যখন তোকে কনস্টিটিউশন পড়াবো, কনস্টিটিউশন শিডিউল পড়াবো, দেখবি লিখেছি হয়তো শিডিউল। টোটাল কনস্টিটিউশনে 12টা শিডিউল আছে, তাই না? 12টা শিডিউলের মধ্যে 7th শিডিউলে কি আছে জানিস? মনে আছে? 7 নাম্বার 7th শিডিউলে কি আছে মনে আছে কি? না না, শিডিউল পরে তো কটা সেটা বলেছিলিস, তারপরে আর কি কি বলা আছে সেগুলো পড়ানো হয়। আচ্ছা আচ্ছা, তো 7 নাম্বার শিডিউলে একটা কথা বলা আছে, খুব ইম্পর্টেন্ট। 7 শিডিউলে বলা আছে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার। ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার লিখে রাখ। 7th শিডিউলে বলেছে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার। ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার মানে আমাদের দেশ ভারত, তাই তো? ভারতে কি আছে? একটা কেন্দ্র সরকার আছে আর রাজ্য সরকার আছে, তাই তো? কেন্দ্র সরকারের কাছে কোন পাওয়ার গুলো ন্যস্ত আছে, রাজ্য সরকারের কাছে কোন পাওয়ার গুলো ন্যস্ত আছে, সেটা যেই শিডিউলে বলা হয়েছে কোন 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 কোন। যেমন তার কেন্দ্রের কাছে আছে মিলিটারি পাওয়ার, ঠিক আছে? মিলিটারি গুলো ব্যাপার স্যাপার কেন্দ্র দেখে। রাজ্যের কাছে আছে কি? পুলিশ, কেমন? আর কেন্দ্র রাজ্য দুজনেরই একটা আছে, কেন্দ্রও দেখে রাজ্যও দেখে। এটাকে ইংরেজিতে বলে কনকারেন্ট, কনকারেন্ট লিস্ট। ঠিক আছে, রাজ্যটাকে বলে স্টেট লিস্ট। এই লিস্টগুলো কোন লিস্টে কাদের কাদের, কেন্দ্রটাকে বলে ইউনিয়ন লিস্ট। ঠিক আছে, তাহলে 3 রকমের লিস্ট আছে, এটা ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট। যেমন ইউনিয়ন লিস্টে মিলিটারি দেখে, যেমন স্টেট লিস্টে অনেক কিছু দেখে। আমাদের বলছি একটা, যেমন